মরছে মুসলমান মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকের পরিবারের দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই। শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামবো। 4 থেকে 5% ভোটের দরকার। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে শ্রমিক ভট্টাচার্য এখন বিজেপির সভাপতি নিযুক্ত হয়েছেন। একদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি সম্প্রীতির বার্তা দিচ্ছেন, অন্যদিকে আবার শুভেন্দু অধিকারী তিনি হিন্দুদের রক্ষার কথা বলছেন। তো আজকে আমরা আলোচনা করব যে শ্রমিক ভট্টাচার্য ভালো নাকি শুভেন্দু অধিকারী ভালো। তো আর তার সাথে আলোচনা করব তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব এবং মুসলিমদের প্রতি যে তৃণমূলের শোষণ, এটা নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক মজাই পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। জানি না কেমন করে কি দেব তোমায়, বোম ছাড়া আর কিছু নেই যে আমার। কারণ তুমি আমাদের পশ্চিমবঙ্গকে বোম দিয়েছো, তুমি আমাদের পশ্চিমবঙ্গকে ধর্ষক দিয়েছো, তুমি আমাদের পশ্চিমবঙ্গকে বিশ্বসেরা চোর দিয়েছো, তুমিই দিয়েছো। তোমার মতো দেবী আমরা আর কোনোদিন কোথাও গেলে পাবো না। এমন দেবী কোথাও খুঁজে পাবে না গো তুমি, সে যে আমাদের পশ্চিমবঙ্গের সর্বসেরা চোরনী। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কখনো ভুলিনি আর ভুলবও না। তুমি আমাদের বুকে আছো, বুকে। যেখানে যে রাজনীতিতে যার উত্থান হোক, যে সভাপতি হোক বা যে বিরোধী দল নেতা হোক, তুমি আমাদের মনে থাকবে। কারণ তুমি আমাদের দিয়েছো কন্যাশ্রী, তুমি আমাদের দিয়েছো রূপশ্রী, তুমি দিয়েছো লক্ষ্মীর ভাণ্ডার, তুমি দিয়েছো বার্ধক্য ভাতা, তুমি দিয়েছো মরে গেলে 2 লাখ টাকা, আর আমরা মুতে দিলে তুমি পাল্টে দিয়েছো কাঁথা। এই জন্য আমরা তোমায় ভুলিনি, ভুলবো না। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। মরছে মুসলমান মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি পদ পাওয়ার পরে শ্রমিক ভট্টাচার্য একটা হেভিওয়েট টাইপের ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের যে হিন্দু মুসলিম যে একটা বিভেদ সৃষ্টি করে রেখেছে বর্তমান রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটাকে আগে সরাতে হবে। তারপর হিন্দু মুসলিম ঐক্য হয়ে সবাই মিলে নাকি রাস্তায় বেরোবে একসাথে। তো দুর্গাপূজার দশমীর দিন যে ভাসান হয় এবং ঈদ হয় কি মহরম হয়, সেগুলোর মিছিল একসাথে বেরোবে, একই রাস্তাতে হিন্দুরাও হাঁটবে আবার মুসলিমরাও হাঁটবে। কিন্তু তার অপর দিকে আবার শুভেন্দু অধিকারী তিনি বলতে চাইছেন যে হিন্দুদেরকে রক্ষা করতে হবে। তো একসাথে যদি বার করা হয় কোনো একটা মিছিল, তো সেখানটায় হিন্দুদেরকে কী করে রক্ষা করা হবে? তো এগুলো নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে, এই প্রশ্নের আজকে উত্তর দেব। তো শ্রমিকবাবু এখানটায় বলতে চাইছেন যে যেই সব মুসলিম ছেলেদের হাতে তৃণমূল পাথর ধরিয়েছে, তরোয়াল ধরিয়েছে এবং বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র ধরিয়েছে, বোমা ধরিয়েছে, সেই সব ছেলেদের হাতে, তাদের হাত থেকে ওই সব কিছু কেড়ে নিয়ে তিনি বই ধরাবেন, পেন ধরাবেন। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী যে 600-700 মাদ্রাসা তৈরি করেছে, সেই মাদ্রাসাগুলোর কী হবে? সেই মাদ্রাসাতে যারা পড়েছে তাদের কী হবে? দেখো, মাদ্রাসাতে যারা পড়েছে তাদেরকে তো মুখ্যমন্ত্রীর তৃণমূলে চাকরি দেওয়া হয়েছে, তোমরা কি তাহলে বিজেপিতেও চাকরি দেবে? তো এটা নিয়ে একটা আমাদের মনে প্রশ্ন আছে, এটা একটু বলে দাও। তো মুখ্যমন্ত্রী যে মাদ্রাসাগুলো তৈরি করেছে, সেই মাদ্রাসাগুলোর যারা মৌলানা আছেন, যাদেরকে 2,500 টাকা ভাতা দেওয়া হয়, সে ভাতা কি বন্ধ হবে নাকি সে ভাতাও চলতে থাকবে? এবং দেখো, যদি এটা বাস্তবায়িত হয় তাহলে তো আমরা বলতে পারি যে বিজেপি একটা ভালো কাজ করতে চলেছে, বিজেপি এতদিনের পরে একটা ভালো সভাপতি পেয়েছে। এই কাজগুলো বাস্তব হওয়া দরকার। এগুলো যদি বাস্তবে না হয়, খালি ফাঁকা ভাষণ দিয়ে কোনো লাভ নেই। কাজগুলোকে বাস্তবে করে দেখাতে হবে, দিলেই তোমরা মানুষের কাছে যেতে পারবে, মানুষ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদেরকে চিনবে। তোমরা একদিকে বলবে আমরা হিন্দু বাঁচাবো, আবার অপর দিকে বলবে মুসলিমরা আমাদের ভাই। এটা তো হতে পারে না, তাই না? বলেন কি? প্রাচীরটাকে ভাঙতে হবে। প্রাচীরটা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে মোথাবাড়ি হবে, ধুলিয়ান হবে, শামসেরগঞ্জ হবে, মহেশতলা হবে।
আজকে আমি আসার সময় রক্ত দেখতে দেখতে আসছিলাম, হিন্দুদের রক্ত এগরা থানার দোবান্দিতে, সেখানেও একজন হিন্দু গাড়ির চালক, তার ঠিক এই জায়গাটা রক্তাক্ত, রক্ত পড়ছে। এ জিনিস বাংলায় বন্ধ হওয়া দরকার আছে। পশ্চিমবঙ্গে আর কিছু নিয়ে রাজনীতি হোক না হোক বা ভোটে জেতার পরে তার উদ্দেশ্য কী হবে সরকারের, এবং সরকার কত টাকা বাজেট নিয়ে নামছে বা এই টাকাটা ওখানে খরচা করা হবে, শিক্ষাক্ষেত্রে এত টাকা দেওয়া হবে, যারা 26,000 জন চাকরি হারা তাদের চাকরি নিয়ে কী হবে, বা পশ্চিমবঙ্গে যারা বেকার যুবক যুবতীরা আছে তাদেরকে নিয়ে কী প্ল্যান, এগুলো কোনো কিছুর কোনো দরকার নেই। আমাদের বিরোধী দলনেতার শুধু একটাই কাজ, যে কোথায় হিন্দু আক্রান্ত হচ্ছে আর কোথায় মুসলমান হিন্দুকে মারছে, এটা তিনি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। তিনি কিন্তু একটা জিনিস কখনোই বলছেন না যে পশ্চিমবঙ্গে এত বেকার হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো কলকারখানা নেই, পশ্চিমবঙ্গে কোনো পরিকাঠামোগত কোনো উন্নয়ন নেই, পশ্চিমবঙ্গের পুলিশরা দলদাস হয়ে আছে, পশ্চিমবঙ্গের আইন কানুন ব্যবস্থা পুরো চুলো হয়ে গেছে, এগুলো নিয়ে কোনো তার মাথা ব্যথা নেই। তিনি শুধু একটা জিনিসই জানেন, হিন্দু রক্ষা করতে হবে। বলে হিন্দুকে আক্রমণ করছে কে? মুসলমান করছে। সেই মুসলমান যারা আমাদের কথায় যারা হিন্দুকে আক্রমণ করছে, সেই মুসলমানদেরকে বলছে হাতে বই খাতা কলম দেবে। তো বই খাতা কলম দেওয়ার পরে তারপরে যে তারা আক্রমণ করবে না, তার কোনো গ্যারান্টি আছে কি? পশ্চিমবঙ্গের ইতিহাসে শ্রমিক ভট্টাচার্য তিনি অসাধারণ একজন প্রতিভা এবং তিনি অসাধারণ একজন ব্যক্তিত্ব। তো তার হাতে যদি বিজেপির রাশটা পুরোপুরিভাবে যায়, তাহলে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে বিজেপির একটা উন্নতি ঘটবে। দিলীপ ঘোষ যিনি তৃণমূলের দালাল হিসেবে কাজ করেছিলেন, এই শ্রমিক ভট্টাচার্য আজ পর্যন্ত যার কোনো রাজনৈতিক শত্রু নেই এবং ব্যক্তিগত কোনো শত্রু নেই, তিনি একজন মাটির মানুষ। বিজেপির রাশ যদি তার হাতে যায়, আশা করি বিজেপি এখানটা অনেক ভালো ফল করবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি একটা ভালো জায়গায় যাবে। তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে হিন্দু মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হিন্দুদের জন্য একটা অঙ্কের টাকা দেওয়া হবে ভাতা এবং মুসলিমদের জন্য আরেকটা অঙ্কের টাকা দেওয়া হবে ভাতা। এই যে আলাদা আলাদা করে একটা শ্রেণীকে তুমি বেশি দিচ্ছ, একটা শ্রেণীকে কম দিচ্ছ, সেখানটাই তো মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে, সেখান থেকেই তো মানুষ আলাদা হয়ে যাচ্ছে। তো এই রাজনীতিটা বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গ এটা সবার, পুরো আমরা সবাই ভারতবাসী, যা পাবে পশ্চিমবঙ্গের হিন্দুরাও যা পাবে, মুসলিমরাও তাই পাবে। সবাই আলাদা আলাদা কেন পাবে? এই রাজনীতিগুলো যেন বন্ধ হয়, আশা রাখি। ওরা চেয়েছিল ড্রাইভার আমার কাজটা ভেঙে দিয়ে আমাকে তারা মার্ডার করবে। এত বড় বড় রড, তারা সরকারি গাড়ি, জাতীয় পতাকাকে ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি আক্রান্ত হন তৃণমূলেরই আরেকটা দল, তৃণমূলের এ টিম, বি টিম, সি টিম, এরকম অনেক টিম আছে। তো এরকম কোনো একটা টিমের হাতে তিনি আক্রান্ত হন এবং তিনি সরাসরি অভিযোগ করেন শাসক দলেরই বিভিন্ন নেতার বিরুদ্ধে যে এরা তাকে খুন করতে চেয়েছিল। তো সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্তমানে বিরোধী একটা মুখ হয়ে দাঁড়াচ্ছেন তৃণমূলেরই। তো তিনি বলতে চাইছেন যে দল যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, দল যদি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তিনি দল ছাড়তে রাজি আছেন। তো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তা আমি একটা কথা বলছি, পুলিশ মন্ত্রীটাকে, পুলিশকে আগলে রাখছে এটাকে। তো পুলিশের যদি কোনো এখানটায় কোনো ইজ্জত বা অস্তিত্ব না থেকে থাকে, তাহলে পুলিশ মন্ত্রীর পদটা রেখে কী লাভ? সে টাকা তিনি যখন নেন না, তো সার্ভিসটা সেই রকমই হবে। আমরা সরকারি হসপিটাল আর বেসরকারি হসপিটালের মধ্যে ফারাক কেন খুঁজি? সরকারি হসপিটালের কোনো পরিষেবা নেই, যেরকম মুখ্যমন্ত্রীর 4টে দপ্তর সামলে রেখেছেন, সেগুলোর কোনো পরিষেবা নেই। আমি নিজে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি যে এই আচরণ মেনে নেওয়া যাবে না এবং পুলিশ অলরেডি অ্যাকশনে নেমেছে। দেখুন, আপনি মারা যাওয়ার পরে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন। পুলিশ জানে আপনি একটা মারাত্মক অভিযোগ করছেন, যে পুলিশ জানে, পুলিশ জেনেও নাকি চুপ করেছিল। পুলিশ আপনার ওই জায়গাটায় যেখানটায় হামলা হয়েছে সেখানটায় যায়নি। সরকারি সম্পত্তি ভাঙা বা দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা, সেটা তৃণমূলের কাছ থেকেই শিখতে হবে। সরকারি সম্পত্তি কীভাবে ভাঙতে হয় সেটা ট্রেন ভাঙচুর দেখেই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছিল। এবং বিভিন্ন রকমভাবে সরকারি সম্পত্তি, এইসব যারা ABC, D এরকম যত দল আছে তৃণমূলের অন্দরেই, সেই দলগুলো একটা আরেকটাকে মারতে গিয়ে এইরকম করে সরকারি সম্পত্তিগুলো ধ্বংস করছে। এগুলোর জন্য দায়ী কে হবে? মুখ্যমন্ত্রী হবে। তিনি বলবেন আমি কিছু জানি না, আমি কিছু শুনিনি, আমার কোনো দোষ নেই। তো তিনি বসে আছেন কি করতে? তার থাকার কোনো দরকার নেই। যদি তিনি ফিতে কাটার জন্য আছেন তো ফিতেটাই কাটুন। বাদবাকি যখন কোনো একটা দুর্ঘটনা ঘটবে, মাইক্রোফোন হাতে নিয়ে সেখানে গিয়ে ডায়লগবাজি না করে ঘরেই বসে থাকুন। যখন ফিতে কাটার ডাক আসবে তখনই যাবেন, আর বেরোনোর দরকারই নেই। মুখ্যমন্ত্রী যেহেতু হস্তক্ষেপ করেছেন, ও ববি হাকিম সকালবেলায় একটা আমাকে টেলিফোন করে মেসেজ দিয়েছেন। দিদি তাকে বলেছেন সাহেব দুঃখিত, দুঃখ হবারই কথা। আমি নিজে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। মুখ্যমন্ত্রী এখানটায় দুঃখ প্রকাশ করেছেন, কারণ তার দলেরই একজন মন্ত্রী এবং তার দলেরই বিধায়ক তিনি হচ্ছেন আক্রান্ত হয়েছেন বলেই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। এটা হতে দেওয়া যায় না, আর এটা খুবই লজ্জাজনক ঘটনা। তো এই ঘটনাটা যদি তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যদি তারই দলের দিকে আঙুল না তুলতেন, তৃণমূল পুরো ভালো করে গুছিয়ে বিজেপির দিকে ঠেলে দিত যে এই লোকগুলো কিন্তু বিজেপি করে। যেহেতু সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, তো তাদের আর কোনো পালাবার পথ নেই। তাই তিনি এখন বলছেন যে তৃণমূলের অন্দরে একটা গোলমাল হয়ে গেছে, দিদি এটা দেখছেন। দিদি যে কী দেখছেন সেটা আমরা ভালো করেই জানি। তো সেটা নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, যতটুকু আছে চেপে যাও।
তার মানে শেষ পর্যন্ত এই তৃণমূলের মন্ত্রী তিনি মেনে নিলেন যে সমাজ বিরোধীদেরকে পোষার জন্য আমাদের তৃণমূল কংগ্রেস দলটা খুবই একটা সেফ জায়গা। তো আমরা আগে থেকেই জানি যে পশ্চিমবঙ্গে সমাজ বিরোধীদের একটা আখড়া হচ্ছে তৃণমূলের দল। সেই দলটা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে নিয়ে দাঙ্গা করার চেষ্টা করে, আর এরা বিভিন্ন রকমভাবে বিরোধী দলগুলোর উপরে অত্যাচার করে, সাধারণ মানুষের উপরে অত্যাচার করে এবং সাধারণ মানুষের টাকা খায়, এরকম বিভিন্ন রকমের এরা সমাজসেবামূলক কাজ করে। তো এই কাজগুলো মুখ্যমন্ত্রী জানেন না, মুখ্যমন্ত্রী শোনেননি, এগুলো বললে তো হবে না, তাই না? যখন কোনো একটা জায়গায় বিজেপির হাতে কোনো তৃণমূলের কর্মী যদি মার খায় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, তখন আমাদের যিনি মুখ্যমন্ত্রীর সব আঙ্গুচাঙ্গুরা আছেন তারা এসে ফটো নিয়ে পুরো দেখান যে এইখানটায় মেরেছে, এইখানটায় এইরকমভাবে দেখান। আজ যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী মার খেয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভেঙেছে, তখন সেই মন্ত্রীগুলোকে দেখা যাচ্ছে না, কারণ এটা তো দলের ভেতরেই না। যদি কেউ দল বিরোধী কথা বলতে চায় তাকে তো আবার দল থেকে চলে যেতে হবে, তাই সবাই চুপ করে আছে। তৃণমূলের এই যে সিপিএম বিরোধী একটা প্রচার করতে গিয়ে সিপিএম আগে যা করেছিল এখন বর্তমান সেই রাস্তাতেই হাঁটছে। তো এদের যাওয়ার সময় হয়েছে, দাও বিদায়। তো হয়তো কিছু কিছু জায়গায় সিপিএম এর বদরক্ত আছে, তাদের ডায়ালিসিস করা দরকার। পুলিশের কাছে সব রিপোর্ট আছে। এখানটায় একটা বড় অভিযোগ করছেন যে তৃণমূলের ভেতরে সিপিএমের অনেক বদরক্ত রয়েছে, তাদের ডায়ালিসিস করা দরকার। তো আমি একটা কথা বলি যে তৃণমূল দলটা একটা দল ভেঙে তৈরি হয়েছে, কংগ্রেসকে ভেঙে 1993 সালে তৃণমূল কংগ্রেসের তৈরি, যেখানটায় দিদি তার উচ্চে বসেছিলেন এবং তার আঙ্গু পাঙ্গুরা এখন পর্যন্ত বেশিরভাগ জনই জেলে আছে। সেই কংগ্রেস থেকে টেনে আনা বিভিন্ন রকমের নেতা, তারা হচ্ছে চোর, চিটিংবাজ, জোচ্চোর। তাদের সর্দারনি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীর আদেশেই এই সব কিছু হয়। যখন কোনো নেতা একটু বাড়তে বাড়তে উপরের দিকে যায়, তখনই অভিষেক ব্যানার্জির কথা মাথায় রেখে মমতা ব্যানার্জি নিজেই হামলা করিয়ে দেন, দিয়ে তিনি বলেন আমি দেখছি কি করা যায়। কত পাতেলা! আমি চেয়েছি প্রশাসন লেভেলে বিচার হোক। ওই ওই আহমদ হোসেন শেখ, সে গুন্ডার বাদশা, সে সমাজ বিরোধীদের পুষে রেখেছে। নিজের রাজ্য, নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে যদি কোনো মন্ত্রী আক্রান্ত হয়, নিজের বিধানসভা কেন্দ্রের ভেতরে যদি কোনো মন্ত্রীর একজন গাড়ি ভাঙা হয়, তো সেই মন্ত্রী সে আর কতটা অসহায়, সে কী ধরনের কাজ করেছে, সে মানুষের জন্য কত কী করেছে, সেগুলো তো মানুষ তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আরে যেগুলো তোমাদেরকে আক্রমণ করেছে সেগুলো যদি গুন্ডা বাহিনী হয়, তাহলে তৃণমূলটা কি গুন্ডা বাহিনী দিয়ে তৈরি? ধীরে ধীরে একের পর এক ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে বেরিয়ে আসছে। সিপিএমের বদরক্ত কি টিএমসির বদরক্ত, সেটা মানুষই বিচার করবে 2026-এর ভোটে। বীরভূমে একটা বড় সড়ো ধরনের বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণের মাথাকে সে হচ্ছে একজন মুসলিম লোক। সেই মুসলিম লোক সে হচ্ছে বিস্ফোরণে বোমা তৈরির জন্য ওখানে সরঞ্জাম রেখেছিল এবং সুতলির খোঁজার জন্য বিভিন্ন রকমের দোকানে যাচ্ছিল, যেটা দিয়ে সে বোমা বাঁধবে। তো এখানটায় আমার একটাই প্রশ্ন, যে এগুলো কি তৃণমূল জানে না? রাজ্যে রাজ্যে প্রতিটা বাড়িতে বাড়িতে, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এরকম যত রাজ্যে আমাদের যত জেলা আছে, সেই সব জেলাগুলোতে এই যে বোমা বাঁধার কারখানা তৃণমূলের আমলে তৈরি হয়েছে, সেগুলো কি তৃণমূল সরকারের পুলিশ জানে না, না মুখ্যমন্ত্রী জানেন না? তিনি সব জানেন, ভোটের সময় এগুলো বার করবেন বলে এখন লুকিয়ে রাখছেন। আগে থেকে বানিয়ে কোনো একটা জায়গায় মাটির তলায় চাপা দিয়ে তিনি রেখে দিচ্ছেন, পরে ভোট হওয়ার পরে ভোট পরবর্তী সন্ত্রাসে তিনি অংশগ্রহণ করবেন বলে সেগুলোকে গুছিয়ে রেখেছেন। সবশেষে আমাদের একটা কথা বলার আছে যে বিজেপির যিনি এখন বর্তমান রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি যে রাজ্য সভাপতি হয়েছেন সেটা তৃণমূলের বহু নেতার সহ্য হচ্ছে না, কারণ তিনি হচ্ছেন সিপিএম এবং তৃণমূল এবং সব রকমের যত রাজনৈতিক দল আছে, কংগ্রেস, তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বলছেন যে আমরা তৃণমূলকে হারাবো। তৃণমূলে যারা বিক্ষুব্ধ আছেন তাদেরকেও বলছেন তোমরা বিজেপিকে ভোট দাও। তো এরকম করে একটা দল ভালো করে সাজিয়ে গুছিয়ে তিনি ভোটে নামতে চাইছেন। তো এখানটায় বহু জনের বহু সমস্যা হচ্ছে, কারণ তিনি সেকুলার নেতা। এরা হচ্ছে হিন্দু মুসলিমকে আলাদা করে এতদিন পর্যন্ত ভোটে ফায়দা লুটেছে, এখন বর্তমানে এদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই অনেক রকম অনেক কথা বলছে। এই বিষয়ে ফিরহাদ হাকিম তিনি কি বলছেন তোমরা একটু শুনে নাও। আসলে আশা করা ভালো, প্রত্যাশা করা ভালো। উনি নিজেও জানে শ্রমিক যে তৃণমূলকে সরানো অসম্ভব। ফিরহাদ হাকিম বলতে চাইছেন যে তৃণমূলকে হারানো নাকি অসম্ভব। তো ফিরহাদ হাকিম সাহেব জানেন কী করে ভোট চুরি করতে হয়, কী করে ভোটে রিগিং করতে হয়, কী করে ভোট পরবর্তী হিংসা করতে হয়, কী করে মানুষজনের জীবন কেড়ে নিতে হয়, সেগুলো তাদের প্র্যাকটিস আছে এবং তারা ভালো করেই জানেন এগুলো কী করে করতে হয়। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে তাদের এগুলো মাথায় পুরো ঢুকে গেছে। তো তিনি হয় ভাতা দিয়ে, না হলে গলায় কাস্তে বা হাতুড়ি দিয়ে মোটামুটি ভয় দেখিয়ে ভোটটা তিনি নিয়েই ছাড়বেন। না হলে তিনি এতটা পুরো কনফিডেন্টলি বলছেন যে তৃণমূলকে হারানো প্রায় অসম্ভব। কেন? তৃণমূল কি ছিঁড়ে রেখেছিল? তাকে কেন হারানো যাবে না? মানুষ কথা বলবে, তুমি তো মানুষের ঊর্ধ্বে কথা বলছো। সভাপতি চেঞ্জ করলেই তৃণমূলের যে বেস, সেই বেসকে সরানো যাবে না। যে তিনি বলতে চাইছেন যে সভাপতি চেঞ্জ করলে নাকি দলটা ঠিক করা যাবে না। তো আমরা এখানটা একটা কথা বলতে চাই যে তাহলে তোমাদের দলে যে সকেট বোমা ব্যবহার হলো তামান্নার একটা খুনের ঘটনায়, সেই যে সকেট বোমা, সেগুলো যদি তোমাদের দলের কিছু জনকে অ্যারেস্ট করে সে বোমাগুলোকে থামিয়ে রাখা সম্ভব? নাকি মনোজিৎ যে কলেজে, কসবার ল কলেজে একটা যে ঘটনা ঘটালো, তাকে তোমরা পুলিশকে ধরিয়ে তাকে তেজপুত্র করে এইরকম করে দমিয়ে রাখা সম্ভব? তো তোমাদের তো গায়ের রক্ত তো মানুষের রক্ত নয়, তাই এগুলো হয়তো সম্ভব নয়। তো তৃণমূলের এরকম যত বিভিন্ন রকমের নেতা আছে,
তো এই নেতাগুলোকে দু একজনকে অ্যারেস্ট করে সব নেতাকে দমানো সম্ভব নয়। তৃণমূলের যে চরিত্র সেটা সবসময় ফুটে ফুটে উঠবে। তো এই চরিত্রকে কেউ কখনো কোনো দিন বদলাতে পারেনি আর পারবেও না। আজকে 15 বছরে বদলায়নি, আর কি বদলাবে? চোর তো চোরই থেকে গেছে, এরা কখনো মানুষ হতে পারেনি। মাদারের বাচ্চা। কিন্তু তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না। তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর বাংলার সমস্ত মানুষের আস্থা আছে। বাংলার মানুষের আস্থা থাকুক কি না থাকুক, তৃণমূলে যে আল্লাহর আশীর্বাদ আছে সেটা তোমার ভাষণ থেকেই জানা যায়। আর তুমি যে ভাষণ দিতে দিতে কতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নাও, মুখ্যমন্ত্রী তো সেটাও জানেন না। মুখ্যমন্ত্রী তোমার, কুণাল এবং দেবাংশু, তিনটে মানুষ হচ্ছে তার ত্রিনয়ন। তো এই নয়ন দিয়ে যা দেখানো হয় মুখ্যমন্ত্রী তাই দেখেন। তোমরা কথা বলতে গেলে 100 বার মুখ্যমন্ত্রীর নাম নাও, কেউ একজন অপারেশন সিন্দুর নিয়ে কিছু বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত মাতা কি জয়, অপারেশন সিন্দুর সফল হোক, কুণাল ঘোষ, এরা বলেছে। তুমি বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূলের নেত্রী, তাই তৃণমূলকে হারানো সম্ভব নয়। তো আমি একটা কথা বলতে চাই, বিজেপির প্রথমে দিলীপ ঘোষ হলো, তারপরে সুকান্ত ভট্টাচার্য হলো, তারপরে শ্রমিক ভট্টাচার্য হলো। তোমাদের যে পরিবারতান্ত্রিক দল, সেই দলের পরবর্তী কে মাথা সেটা আমরা জানতে চাইছি, যে দিদির বিকল্প কি? কিছুই নেই, তাহলে আর কি লাভ? এরকম দল থাকার থেকে না থাকাই ভালো। তো বিজেপিতে তোমরা কাকে বেশি সাপোর্ট করবে, রামকে না রহিমকে? এবার সেটা তোমাদের মতামত, তোমরা আমায় একটু কমেন্টে জানাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার পুনে ঘর।